হত্যার ঘটনার পর থেকে আজ প্রায় 22-23 দিন হতে চলল, এখনো কোনো নতুন আসামি ধরা পড়েনি। সঞ্জয় রায় নামে যে ব্যক্তি ধরা পড়েছে তাকেই একমাত্র দোষী সাব্যস্ত করার মতো কিছু তথ্য প্রমাণ উঠে আসছে। এবং আজকে তোমাদের একটা বিস্ফোরক তথ্য শোনাবো। ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে এবং সেটা কি বলছে, সেটা কি সত্যি সত্যি ঘটনা নাকি কাউকে আড়াল করার জন্য এই রিপোর্ট? তবে সিবিআই তার নিজস্ব কালেক্ট করা ইয়ে থেকে, মানে তথ্য থেকে তারাও এই ডিএনএ টেস্ট করবে। কারণ যেখানে মৃতদেহ পড়েছিল সেখানে কিছু কিছু নমুনা ছেড়ে গেছে, সেখান থেকে সিবিআই নিজস্বভাবে যেটা কালেক্ট করেছে সেটারও তো ইয়ে চলছে, পরীক্ষা চলছে, টেস্ট চলছে, তার রিপোর্টও আলাদা করে আসবে। আর কলকাতা পুলিশের তরফ থেকে যে মৃতার দেহ থেকে যে সিমেন্ট তার যৌনাঙ্গ থেকে পেয়েছিল সেটার টেস্টের রিপোর্ট চলে এসছে পুলিশের কাছে এবং রাজ্যের পুলিশের হাত দিয়ে, কলকাতা পুলিশের হাত দিয়ে সেটাই সিবিআইয়ের কাছে পৌঁছে গেছে। এবার সিবিআই এই তথ্যের ভিত্তিতে তার নিজস্ব অনুমান, তাদের নিজস্ব যে রিপোর্ট তৈরি হবে তার ভিত্তিতে এরপরে চলবে নতুন তথ্য, নতুন দিকের দিশা হয়তো আমরা পাবো। তাই এই সঞ্জয় ঘোষের বিরুদ্ধে যে চারিদিক থেকে যেসব ঘটনা উঠে আসছে, তার বিরুদ্ধে যেসব দুর্নীতির কথা উঠে আসছে, সেই দুর্নীতির কথা বাদ দিয়ে তাকে কিন্তু খুনি হিসাবে, ধর্ষক হিসাবে চিহ্নিত করার মতো কোনো রকম কোনো দৃষ্টান্তমূলক কোনো এভিডেন্স আমরা কিন্তু পাইনি। আজকে আমরা দেখেছি সন্দীপ ঘোষ এই হসপিটালটাকে পুরো একটা নোংরা জগতে পরিণত করে দিয়েছিল, নোংরা জগতে পরিণত করে দিয়েছিল। তা এবং এই খুনের পেছনে কিন্তু অনেক রহস্য আছে। এই খুন কিন্তু একদিনে 1 ঘন্টার পরিকল্পনায় হয়নি, দীর্ঘদিনের পরিকল্পনা করে বাস্তবায়িত করার, এবং এই পরিকল্পনার ছকে একদম প্রথম থেকে এমনভাবে গুটি সাজানো হয়েছে, সেই গুটির মধ্যে একটাও অন্য অপরাধীর নাম আসতে পারছে না। বন্ধুরা, কি দুর্দান্ত পরিকল্পনা! আজকে যারা রাজ্য চালাবে, যারা স্বাস্থ্য চালাবে, স্বাস্থ্য বিভাগ চালাবে, সেই সব মানুষ যদি একটা নোংরা খুনের পরিকল্পনা দীর্ঘদিন ধরে করে আসে এবং সেটা বাস্তবায়িত করার পরে তার তথ্য প্রমাণ লোপাট করার যে চেষ্টা, এবং সেই চেষ্টায় সফল হওয়া, সত্যি এর থেকে আর বড় ক্রিমিনাল ঘটনা আর কিছু দেখতে পাচ্ছি না। আজকে কি সুন্দর একের পর এক ঘটনা সেটিং করেছে। তার মেয়েটিকে কি খাওয়ানো হবে, মেয়েটি খাওয়ানোর সেই সব কিছু খাবারের সঙ্গে যা মেশানো হবে সেটার পরে অসুস্থ হয়ে যাবে, মেয়েটাকে এমার্জেন্সিতে ভর্তি করা হবে, এমার্জেন্সিতে সেই সেট আপটা নিজেদের মতো করে করতে হবে। সেখানে কে থাকবে, সেখানে কোন ডাক্তার এমার্জেন্সিতে থাকবে, কোন মানে যারা কর্মরত তারা থাকবে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, একের পর এক পুরো সেটিং করা হয়েছে, ওয়ার্ড বয় থেকে সমস্ত কিছু, এমনকি সঞ্জয়কেও সেটিং করা হয়েছে, এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, খুনের পরে তার মা বাবাকে তিনবার 3 রকম ফোন করা, বন্ধুরা এগুলো সব কিন্তু পরিকল্পিত, এগুলো কিন্তু হঠাৎ হয়নি। মৃতের জায়গা ছিল এমার্জেন্সি, সেখান থেকে তাকে সেমিনার রুমে ট্রান্সফার করা, সেমিনারের পাশের দেওয়ালটি ভেঙে দেয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এমার্জেন্সিকে ধ্বংস করার প্রচেষ্টাই কিন্তু কলকাতা পুলিশ গুন্ডা বাহিনী দিয়ে সেদিন করিয়েছে। সাজানো ঘটনা বন্ধুরা, সবই রাজ্য সরকারের সাজানো ঘটনা, কলকাতা পুলিশের সাজানো ঘটনা, স্বাস্থ্যকর্মীদের, সন্দীপ ঘোষের নেতৃত্বে যে ক্রিমিনাল বাহিনী আছে তাদের কিন্তু সাজানো ঘটনা। আমরা কি দেখতে পেলাম যে সেমিনার রুমে তিলোত্তমার বডি পাওয়া গেছে সেমিনার রুমে, তাহলে সেই বডি যে প্রথম দেখেছে সে তো এসে সবাইকে খবর দিয়েছে, খবর দেওয়ার পরে নিশ্চয়ই পুলিশ আসবে এবং জায়গাটাকে ব্যারিকেড করে দেবে, সেখানে বাইরের মানুষ ঢুকতে পারবে না, একমাত্র পুলিশ পাহারা থাকবে, তাও গেটে, ঘটনাস্থলের কাছে না, এবং সেখানে ঘটনার আশেপাশে যেসব জিনিস পড়ে থাকবে সেগুলো সিজ করে পুলিশ তার হেফাজতে রাখবে, এরকমই আমরা জানি এবং এটাই নিয়ম। কিন্তু সেখানে আমরা পর অনেকগুলো সিসিটিভি ফুটেজ সেখানে ছিল না। ভাবা যায় একটা সেমিনার রুমে যেখানে কোনো সিসিটিভি ক্যামেরা আর কোনো ফুটেজ নেই, সেখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকলেও সেটাকে অকেজো করে দেওয়া হয়েছিল। আমরা নানান রকম ভিডিও ফুটেজ থেকে দেখতে পাই সেখানে কারা উপস্থিত, বহিরাগত কি অন্য হসপিটালে কাজ করে, উকিল, তারপরে লাল জামা গায়ে যাকে ফরেনসিক এক্সপার্ট বলে বলা হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেছে যে তিনি একজন জুনিয়র ডাক্তার, ওপিডি, যে এখন পড়াশুনো করছে, তাহলে তাকে ফরেনসিক এক্সপার্ট বলে কেন চালানো হয়েছিল সেই লাল জামাকে? এই লাল জামা রহস্য উদ্ঘাটন হয়ে গেছে, সে একজন ডাক্তার, জুনিয়র ডাক্তার। যাই হোক, এরপরে আসি যে সঞ্জয় এবং সন্দীপ ঘোষকে পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। পলিগ্রাফ টেস্টে কিন্তু সঠিক তথ্য উঠে আসে না। সঞ্জয় সেখানে বারবার তার বয়ান বদল করেছে, সন্দীপ ঘোষ ঘটনাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
আর সব থেকে বড় কথা, সন্দীপ ঘোষের যে ছায়াসঙ্গী, সেই ছায়াসঙ্গী ডাক্তার দেবাশিস মিত্র, তিনি কিন্তু সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে, কারণ অতিরিক্ত শর্করা তার শরীরে বেড়ে গেছে। কিসের জন্য, কিসের আভাস এটা? তাকেও কিন্তু পলিগ্রাফ টেস্ট দিতে হয়েছিল। তার বাড়ি বারবার সিবিআইয়ের হামলা এবং পুলিশি তদন্ত স্বার্থে তাকে বারবার ডাকা, এই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি গুরুতর অবস্থায়, অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি হন। এবার বলি, ডিএনএ টেস্টের রিপোর্টে কি এসছে? তিলোত্তমাকে খুন করার পরে যে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণে তার যৌনাঙ্গ থেকে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গেছিল, সেটা তাৎক্ষণিক দেখে মনে হয়েছে যে এতটা সিমেন্ট একটা মানুষের পক্ষে সম্ভব নয়। এখানে আরও কয়েকজন যুক্ত, এবং ঘটনার পরে বডি দেখে মনে হয়েছে ওটা গণধর্ষণ। একের অধিক লোক, সে 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, একের অধিক মিলে মৃতাকে, তিলোত্তমা যে মেয়েটি, তাকে ধর্ষণ করেছিল। এবার ধর্ষণটা হয়েছিল মৃত্যুর আগে, মৃত্যুর আগে কিন্তু ধর্ষণ হয়েছিল। এবং কারা করেছিল? ডাক্তার সেখানে জড়িত ছিল সন্দীপ ঘোষের নেতৃত্বে। এবার অনেক প্রশ্ন উঠে আসবে যখন ডিএনএ টেস্টের রিপোর্টটা তোমাদের কাছে আমি বলবো। ডিএনএ টেস্টের রিপোর্টে একমাত্র মৃতার শরীরে সঞ্জয়ের সিমেন্ট পাওয়া গেছে, এবং সঞ্জয়কে এবং মৃতর ওই ডিএনএ টেস্টের রিপোর্টে সমস্ত কিছু পরীক্ষা করে দেখা গেছে মৃতের শরীরে সঞ্জয়ের সিমেন্ট ছিল। তাহলে বন্ধুরা, ঘটনাটার মোড় ঘোরানোর জন্য, পরিকল্পিতভাবে সবাইকে সেভ করার জন্য বলির পাঠা কি এই সঞ্জয় হলো? এই সঞ্জয় রায় হলো? মারা যাওয়ার পরে হয়তোবা সঞ্জয়কে বলেছিল, যা তোর জন্য একটা প্রসাদ রেখে এসেছি। মৃত বডির উপরে হয়তো সঞ্জয় রায় তার ক্ষুধা মিটিয়েছিল, ভাবা যায়। তাহলে কাদের আড়াল করার জন্য সঞ্জয়কে সেখানে পাঠানো হলো? কারা পাঠানো হলো? তদন্তের স্বার্থে কিন্তু এটা উঠে আসবে বন্ধুরা। আজকে কিন্তু সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টের রিপোর্টটা কলকাতা পুলিশের কালেক্ট করা সিমেন্ট থেকে রিপোর্ট ডিএনএ টেস্ট হয়েছে। বডি পুড়িয়ে দেওয়া হয়েছে। বডি থেকে নতুন করে আর কোনো তথ্য নিয়ে সিবিআই নতুন করে তারা তদন্ত করতে পারবে না। তবু ঘটনাস্থল থেকে যেটুকু 4 দিন পরে যেটুকু তারা তদন্ত করে যেটুকু নমুনা পেয়েছে, তারা সিবিআই কিন্তু আলাদাভাবে টেস্টিং করছে। তাদের রিপোর্ট আর এই রিপোর্ট যদি মিলে যায়, কি হবে পরিস্থিতি বন্ধুরা? বুঝেছো? একমাত্র সঞ্জয় ফেসে যাবে, আর সব আসামি হয়তোবা ছাড়া পেয়ে যাবে। কি দারুণ পরিকল্পনা! সন্দীপ ঘোষ সে মানুষ, তাকে কি বলবো, তার মাথার মধ্যে কি আছে? সে এমনভাবে খুনের পরিকল্পনা করলো যে সেখানে একজন অপরাধী, এবং সেই অপরাধীকে চিহ্নিত করতে কলকাতা পুলিশ, রাজ্যের শাসক দল এবং ডাক্তার মহল একযোগে বলেছিল যে হ্যাঁ, এ সঞ্জয় রায় খুনি, একে ফাঁসি দেয়া হোক। চারিদিক থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল এর ফাঁসি দেয়া হোক। এবার ঘটনার তদন্ত তো অন্যদিকে মোড় নেবেই। সঞ্জয় রায়কে কি ছেড়ে দেয়া হবে? তাকে কি ফাঁসি দেওয়া হবে? একই রায়ের পক্ষ থেকে এই ডিএনএ টেস্টের রিপোর্টের রিপোর্ট অনুযায়ী সঞ্জয়কে কি ফাঁসি দেওয়া হবে, নাকি গভীর চক্রান্তর এই ডিএনএ টেস্টের রিপোর্টের সূত্র ধরে তারা এগোতে থাকবে সিবিআই? কারণ পরিকল্পনা বোঝা যাচ্ছে। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে একমাত্র মৃতের পরে সঞ্জয়কে দিয়ে রেপ করিয়ে তার সিমেন্টটুকু সংগ্রহ করে রাখা হলো, যার জন্য বলা হয়েছিল সঞ্জয়ের ফাঁসি চাই। সঞ্জয়কে যদি ফাঁসি দেয়া হয় তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। এবার সঞ্জয় কি করবে? সঞ্জয় কি পরিস্থিতির শিকার? সে কি সন্দীপ ঘোষের যে কুকীর্তির কাহিনী আমরা শুনছি, সেটা কি শুধু সন্দীপ ঘোষ একা জড়িত? না, আরজি করের অনেক আধিকারিক, আরজি করের বাইরে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের কিছু পুলিশ কর্তা এবং স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা এর মধ্যে জড়িত আছে। প্রায় 70 জন লোককে জিজ্ঞাসাবাদের জন্য তালিকা করা হয়েছে। তাদের ধীরে ধীরে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করছে। পলিগ্রাফ টেস্টের রিপোর্টে দফায় দফায় তারা তাদের বয়ান চেঞ্জ করছে। সিবিআই কি পারবে আসল খুনিকে তুলে ধরতে? আসল খুনিকে খুঁজে নিয়ে কি সিবিআই পারবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে? দফায় আলোচনা চলছে, দফায় জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতা পুলিশের হাত ধরে যেসব আসামি নাম তুলে এসেছিল, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যাদের নাম এসেছিল, সিসিটিভি এবং ভিডিও ভাইরালের যেসব মুখ দেখা গেছিল, কলকাতা পুলিশ যেসব নাম চিহ্নিতকরণ করেছিল, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে এবং 70 জনকে সন্দেহের তালিকায় রেখেছে। আজকে একজন সহকর্মী মারা গেল,
তাদের যে ডাক্তারের প্রতি, এই তিলোত্তমার প্রতি যে ভালোবাসার যে লোকগুলো ছিল, সেই লোকগুলো তো সাহায্য করছে না। তাদের বয়ান আমরা পরপর দেখছি। লাশ, মৃত লাশ বিক্রি হতো, তাদের বডি পার্টস বিক্রি হতো। কি নৃশংস এরা, কি নৃশংস! বেওয়ারিশ বডি যখন বিক্রি হতো, তার কাছে, ডোমের কাছে কোনো, ওই লাশ ঘরের যিনি দায়িত্বে থাকতেন তার কাছে কোনো লিখিত রিপোর্ট আসতো না। হুমকির জন্য ভয়ে তাদের বদলি করে দেওয়া হবে এরকম ভয় দেখানো হতো যদি প্রতিবাদ করতো কেউ। কোনো ডাক্তার যদি সন্দীপ ঘোষের এই চক্রের বিরুদ্ধে মুখ খুলতো, তার বদলি না হয়, তার চাকরি না হয় সাসপেন্ড হতো। একটা দুষ্ট চক্র চলছিল, ভয়ঙ্কর দুর্নীতি চলছিল। আরজিকর হয়ে উঠেছিল কলকাতার বুকে দুর্নীতির একটা আঁকড়া। ডাক্তারদের মনোরঞ্জনের জন্য এখানে নারী হতো, এখানে মেয়েদের আনা হতো বাইরে থেকে। আজকে একটা হসপিটাল, যেখানে আমরা হসপিটালকে স্বর্গের দ্বার মনে করি, যে ভগবান যাকে রেখে যায় হসপিটাল থেকে সে সুস্থ হয়ে বাড়ি আসে, আর ভগবান যাকে নিয়ে যায় হসপিটাল থেকে তার দেহ চলে যায় শ্মশানে। এটাকে আমরা স্বর্গের আগের দ্বার বলি। আর সেইখানে, সেই স্বর্গের দ্বারে বসে এই নরপশুরা, নরখাদকেরা, যারা মানুষের কল্যাণে যারা নিয়োজিত, তারা এই ধরনের ভয়ঙ্কর দুর্নীতি করছে, এরকম নৃশংস ঘটনা ঘটাচ্ছে। আমরা ভাবতে অবাক লাগে, আমাদের ভাবতে অবাক লাগে। কোথায় গিয়ে আমরা ভরসা পাই বলো তো বন্ধুরা? কাদের ওপর ভরসা করে আমরা আমাদের সব থেকে প্রিয়জনকে হসপিটালে ভর্তি করব? আজকে ডাক্তারি পড়ার জন্য যেসব মেয়েদের আমরা পাঠাই বাইরে, কোথায় তাদের ডাক্তারি পড়ানোর জন্য পাঠাবো বলো তো? কোথায় নার্সিং ট্রেনিংয়ের জন্য তাদের পাঠাবো বলো তো? রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন আর দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিচ্ছু করার থাকে না। এই যে আন্দোলন, এই যে রাস্তার আন্দোলন, একে ঠেকাতে গিয়ে রাজ্য সরকার এখন এই ভোটের প্রচারে নেমে পড়েছে বন্ধুরা। ভোটের প্রচারে নেমে পড়েছে, তাদের দলীয় রাজনীতি চলছে এখন। তিলোত্তমা খুনের সুরাহা কতদূর হবে বন্ধুরা, আমি সন্দেহ করছি। কারণ যে 4টে দিন ওরা সময় পেয়েছিল, সেই 4টে দিনের মধ্যে অনেক কিছু ঘটনা ওরা ঘটিয়ে দিয়েছে অনেক কিছু ঘটনা। তিলোত্তমার মা বাবার কাছে বারবার মিথ্যে কথা বলা হয়েছে। আজকে তিলোত্তমার মায়ের কাছে, বাবার কাছে 3বার 3 রকমের ফোন গেছে। প্রথমবার বলা হয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে অসুস্থ। দ্বিতীয়বার বলা হয়েছে আর এমার্জেন্সিতে ভর্তি হয়েছে। তৃতীয়বার বলা হয়েছে সুইসাইড করেছে। 3 ঘন্টা পর্যন্ত মা বাবাকে যেতে দেয়নি তিলোত্তমার কাছে, 3 ঘন্টা পর্যন্ত যেতে দেয়নি। তারপরে তারা গিয়ে যখন বডি দেখেছে, পরপরই তাদের চোখের সামনে থেকে বডি চলে এসেছে সোদপুরে। কি তারা ছিল, 2টো লাশ সরিয়ে দিয়ে প্রথম নম্বরে তিলোত্তমার লাশ পোড়ানো হলো। এত তড়িঘড়ি কেন? এফআইআর করার আগে বডি কি করে পুড়ে যায় শ্মশানে? প্রশ্নগুলো তো সাধারণ মানুষের আসছে। জুনিয়র ডাক্তাররা তুলেছে, ডাক্তার আন্দোলন করছে। আজকে নতুন ঘটনা দেখলাম, তারা আন্দোলন করতে করতে আরজিকরের পাশেই তারা চেম্বার খুলে, মানে এমার্জেন্সি খুলে, সেখানে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি এসে তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছে বিনা পয়সায়। আর রাজ্য সরকার সেখানে খুনিদের আড়াল করার জন্য নানান রকম প্রচেষ্টা। যে মিছিল চলছিল শান্তিপূর্ণ, সেই মিছিলকে হটিয়ে দিয়ে সন্ত্রাসবাদীর একটা মিছিল আরজিকরে ঢুকে যায় ঘটনার পরের দিন, এবং সেখানে গিয়ে এমার্জেন্সি ভেঙে চুরে তছনছ করে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করে দেয়। এই তিলোত্তমা মেয়েটির ডিএনএ টেস্টের রিপোর্ট কিভাবে করা হয়েছিল? প্রথমে তার শরীর থেকে পাওয়া সিমেন্ট কালেক্ট করেছিল রাজ্য পুলিশের এবং রাজ্য যে ফরেনসিক ডিপার্টমেন্ট তারা, এবং ধৃত সঞ্জয়ের কাছ থেকে তার শরীর থেকে যে চুল এবং কিছু নমুনা পাওয়া গেছিল সেটা কালেক্ট করে, এবং মৃত যেখানে পড়েছিল সেই সেমিনার রুমের যে নীল চাদর এবং লাল কম্বলের থেকে কিছু কিছু চুল এবং সেখান থেকে কিছু নমুনা নিয়ে এই ডিএনএ টেস্টের রিপোর্টে পাঠানো হয়েছিল। আর সেই ডিএনএ টেস্টের রিপোর্টে সঞ্জয় ধরা পড়ল, সে একমাত্র সঞ্জয় খুনি। এটা সত্যি পরিকল্পনা মনে হচ্ছে না বন্ধুরা? সত্যি এটা পরিকল্পনা মনে হচ্ছে না? আজকে রাজ্যের পুলিশ এবং রাজ্য সরকার মিলে পুরো তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে বন্ধুরা। অবাক লাগে যে এই ঘটনাকে কিভাবে ঘুরিয়ে দিল রাজ্যের পুলিশ। সন্দীপ ঘোষের যে টিম রয়েছে, ক্রিমিনাল টিম, সেই টিমে কিভাবে পুরো তথ্য প্রমাণ ঘুরিয়ে দিল। কি ধরনের কাজ কারবার হলো? ডাক্তাররা যদি নিজেরা খুনের সঙ্গে জড়িত থাকে, কার বাপের সাধ্যি সেখান থেকে অন্য কোনো তথ্য পাওয়া? আজকে সঞ্জয় রায়ের সঙ্গে ডিএনএ টেস্টের মেলার একটাই কারণ, পরিকল্পিতভাবে সঞ্জয় রায়কে ওখানে বলির পাঠা করা হয়েছে।
তাকে পাঠানো হয়েছে, শুধু তার সিমেন্টটুকুই গ্রহণ করা হয়েছে, তার সিমেন্টটুকুই গ্রহণ করা হয়েছে। বডিটা যদি থাকতো, দ্বিতীয়বার যদি এটা আবার টেস্টিং এর রিপোর্ট আসতো, সিবিআই যদি বডিটা পেত, তাহলে কিন্তু পুরো ঘটনার মোড় পাল্টে যেত বন্ধুরা। আজকে পরিকল্পিতভাবে এই মেয়েটিকে চলে যেতে হলো। খুনিরা যেভাবে একে, যে ঘটনা করে একে খুন করলো এবং পুরো ঘটনাকে সাজিয়ে উল্টো করে দিল, এটা একমাত্র সন্দীপ ঘোষের নেতৃত্বেই হয়েছে। সত্যি ক্ষমতা, আমরা বলি না রত্নগর্ভা, সত্যি এই নোংরা গর্ভা মা, তাকে দেখতে ইচ্ছা করছে যে এত ট্যালেন্টেড, এরকম একটা ক্রিমিনাল মাইন্ডের ট্যালেন্টেড ছেলেকে তিনি জন্ম দিয়েছিলেন। জানি না তিনি বেঁচে আছেন কিনা, যদি বেঁচে থাকতেন সে হয়তো নিজেকেই শেষ করতো এই ছেলেকে জন্ম দেওয়ার জন্য। কি সুন্দর পরিকল্পনা! তিলোত্তমা কি জেনেছিল, কত কিছু জেনে গেছিল, সেই জানাই তার কাল হলো। এখনো তো সে ডায়েরির হদিশ হয়নি, ডায়েরির পৃষ্ঠাগুলো ছিঁড়ে নেওয়া হয়েছে বন্ধুরা। একদম তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করা হয়েছে, একমাত্র কারণ সন্দীপ ঘোষ নিজেকে বাঁচানোর জন্য, তার টিমকে বাঁচানোর জন্য। আমরা অবাক হয়ে যাই, একটা সরকার যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার বিবেকে কি একবারও বাঁধেনি যে এই মেয়ের ঘটনাটা এইভাবে আমি দেখব না? তবুও কি রাজনীতি, সেখানেও কি রাজনীতি করা লাগবে? কিসের ভয়ে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা, কিসের ভয়ে এই প্রমাণ লোপাট? নিশ্চয়ই কোনো কারণ আছে। সরকারের গদি কি, মানে চেয়ারের গদির যে 4টে পায়া, সেই পায়ার 3টে পায়াকে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে আছে। এমন কিছু কাজ হয়তো মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্য সরকার করে রেখেছে, যেখানে সন্দীপ ঘোষ কাছে সেই তথ্য প্রমাণ আছে। তাকে হয়তো যদি আড়াল করা না হয়, তাহলে এই সরকারটাই হয়তো ধসে পড়বে। কি এমন সেই প্রমাণ, কি এমন কি সেই তথ্য যেটা আমাদের এই তিলোত্তমা জেনে গেছিল, যার জন্য তাকে অকালে চলে যেতে হলো? তা বন্ধুরা, আজকের এই ব্রেকিং নিউজ, তিলোত্তমা খুনের সাজানো ঘটনার ডিএনএ টেস্টের রিপোর্টে সঞ্জয় একমাত্র দোষী সাব্যস্ত হলো। অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। সব কিছু শেষ। জানি না সিবিআই নতুন করে আর কিছু প্রমাণ করতে পারবে কিনা, তবে মনের দিক থেকে আমি ব্যক্তিগত ভেঙে পড়েছি। জাস্টিস হারিয়ে যাবে আন্দোলনের মধ্যে, রাস্তায়। তবুও শেষ ভরসা সিবিআই, দেখা যাক কি হয়। চলো তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হবে অনেক অন্য সময়। অনেক ভারাক্রান্ত মন নিয়ে আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো আমার ভিউয়ার্সদের জন্য।